ভাবুন তো একবার, হাজার হাজার বছর ধরে জলাভূমিতে ঘুমিয়ে থাকা এক তরুণীর দেহ, আর সেই দেহ হয়ে উঠেছে আজকের দিনের হিংসার এক নির্মম সাক্ষী। সেমাস হিনির বিখ্যাত কবিতার শাস্তিতে ঠিক এটাই দেখানো হয়েছে, যেখানে অতীত আর বর্তমান এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। চলুন এ রহস্যের গভীরে যাওয়া যাক। এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। কিভাবে দুটি ভিন্ন যুগের মধ্যে এমন একটা অদ্ভুত আর কিছুটা অস্বস্তিকর সংযোগ তৈরি হতে পারে? এই আলোচনা জুড়ে আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করব। কবিতার গল্পটা শুরু হচ্ছে উত্তর ইউরোপের এক জলাভূমি বা বগ থেকে, যেখানে এক তরুণীর সংরক্ষিত মৃতদেহ পাওয়া গেছে। এই দেহটাই কিন্তু কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। কবির এই কথাগুলো শুনলে মনে হয় যেন আমরাও সেখানে দাঁড়িয়ে মেয়েটির কষ্টটা অনুভব করছি। এটা খুব পরিষ্কার যে কবি শুধু দূর থেকে দেখা একজন দর্শক নন, তিনি মেয়েটির প্রতি এক গভীর সহানুভূতি অনুভব করছেন। কবি ধীরে ধীরে টুকরো টুকরো ছবির মতো করে মেয়েটির শাস্তির ভয়াবহতা আমাদের সামনে তুলে ধরেন। প্রথম যে ছবিটা আমরা দেখতে পাই সেটা হলো তার কামানো মাথা, যা এক ধরনের আনুষ্ঠানিক শাস্তিরই ইঙ্গিত দেয়। এরপর আমরা জানতে পারি তার চোখ দুটো একটা নোংরা কাপড় দিয়ে বাঁধা ছিল। এই দৃশ্যটা যেন শাস্তির নিষ্ঠুরতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। আর সব শেষে তার গলায় জড়ানো একটা ফাঁসের দড়ি। অদ্ভুতভাবে কবি এই ফাঁসের দড়িটাকে একটা আংটির সাথে তুলনা করেছেন, যা যেন ভালোবাসার স্মৃতি ধরে রেখেছে। একই সাথে কি সুন্দর আর কি ভয়ঙ্কর একটা চিত্র, তাই না? হেনি মেয়েটিকে প্রথমে ছোট্ট ব্যভিচারিণী বললেও ঠিক তার পরেই তাকে বলছেন বেচারি বলির পাঠা বা স্কেপগোট। এর মানে হল, কবি আসলে বলতে চাইছেন যে মেয়েটিকে ভালোবাসার মতো একটা স্বাভাবিক অনুভূতির জন্য তার সম্প্রদায় অন্যায়ভাবে আর নির্মমভাবে শাস্তি দিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, হাজার হাজার বছর আগের এই দেহটা হেনির জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর উত্তরটা লুকিয়ে আছে কবির নিজের সময়ে, মানে উত্তর আয়ারল্যান্ডের সেই রক্তাক্ত রাজনৈতিক পরিস্থিতিতে, যাই কবিতার জন্ম দিয়েছিল। এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়। হিনি কোনো শান্ত নিরিবিলি পরিবেশে বসে এই কবিতাটা লেখেননি। তিনি ছিলেন দ্য ট্রাবলস নামে পরিচিত এক দীর্ঘ আর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের একেবারে মাঝখানে, যা উত্তর আয়ারল্যান্ডকে তখন ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। এই দ্য ট্রাবলস মূলে ছিল জাতীয় পরিচয় নিয়ে এক গভীর বিভেদ, আর এই ভয়ঙ্কর সংঘাতে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল। আর হিনি ছিলেন এই সংহিংসার একজন প্রত্যক্ষদর্শী। আর ঠিক এখানেই কবিতাটা একটা অসাধারণ মোড় নেয়। হিনি প্রাচীনকালে সেই উপজাতীয় শাস্তির সাথে তার সময়ে ঘটে যাওয়া আধুনিক রাজনৈতিক সংহিংসার এক শীতল, অস্বস্তিকর সমান্তরাল চিত্র তুলে ধরেন। এই তুলনাটা কবিতার মূল বক্তব্যকে একেবারে জলের মতো পরিষ্কার করে দেয়। হিনি দেখাচ্ছেন যে শাস্তির ধরন হয়তো বদলেছে, কিন্তু সম্প্রদায়ের নামে নারীদের ওপর নিষ্ঠুরতা আর প্রতিশোধ নেওয়ার প্রবৃত্তিটা হাজার বছর পরেও ঠিক একই রকম রয়ে গেছে। চলুন এবার কবিতার সবচেয়ে ব্যক্তিগত দিকটাই নজর দেওয়া যাক, যেখানে কবি একজন দর্শক হিসেবে নিজের জটিল ভূমিকার মুখোমুখি হন এবং নিজের অপরাধবোধের কথা স্বীকার করেন। এই লাইনটা, এটা হলো কবির নিজের স্বীকারোক্তি। তিনি বলছেন যে মেয়েটির প্রতি তার গভীর সহানুভূতি থাকা সত্ত্বেও তিনি যদি সেই সময় সেখানে উপস্থিত থাকতেন, তাহলে তিনিও সম্ভবত সম্প্রদায়ের ভয়ে অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলে নীরবতার পাথরই ছুঁড়তেন। হিনি নিজেকে শিল্পমনা দর্শক বা আর্টফুল ভয়ার বলছেন। এটা কিন্তু এক ভয়ঙ্কর স্বীকারোক্তি। তিনি আসলে বলছেন যে তিনি ভুক্তভোগীর কষ্টকে শুধু দেখছেনই না, সেটাকে শিল্পে রূপ দিচ্ছেন, কিন্তু তাদের সাহায্য করার জন্য কিছুই করছেন না। আর এটাই তার অপরাধবোধের মূল উৎস। আর এখানেই আমরা কবির ভেতরের আসল লড়াইটা দেখতে পাই। একদিকে তার সভ্য মন এই বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু অন্যদিকে তিনি স্বীকার করছেন যে তার ভেতরের এক আদিম সত্তা এই গোষ্ঠীগত প্রতিশোধের ভয়ঙ্কর আকর্ষণটাকেও বোঝে। তিনি যেন একই সাথে সভ্য এবং আদিম, এই দুই সত্তার দ্বন্দ্বে বিভক্ত। তো সব মিলিয়ে এই কবিতাটা আমাদের ঠিক কী বলতে চায়? এটা আসলে নিষ্ঠুরতা, নীরবতা আর মানব প্রকৃতির সম্পর্কে এক চিরন্তন আর সার্বজনীন বার্তা দেয়। এই শেষ লাইনটা দিয়ে হিনি সেই সহিংসার আসল চরিত্রটা তুলে ধরেছেন।
এই প্রতিশোধটা গোষ্ঠীগত, কিন্তু সেই সাথে ঘনিষ্ঠ বা ব্যক্তিগত। মানে এই প্রতিশোধটা দূরের কোনো শত্রুর বিরুদ্ধে নয়, বরং নিজের সম্প্রদায়েরই ভেতরের কারো বিরুদ্ধে। আর এটাই একে এত ভয়ঙ্কর করে তোলে। সংক্ষেপে বললে, এই কবিতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানব সমাজের নিষ্ঠুরতা কতটা গভীরে প্রথিত। এটি দেখায় কিভাবে ন্যায় বিচারের নামে প্রায়শই নারীদের উপর অত্যাচার করা হয় এবং কিভাবে সভ্যতার আড়ালে আমাদের আদিম প্রবৃত্তিগুলো লুকিয়ে থাকে। কবিতাটি শেষ পর্যন্ত আমাদের সামনে এই কঠিন প্রশ্নটাই রেখে যায়। এটা আমাদের নিজেদের দিকে তাকাতে এবং ভাবতে বাধ্য করে যে অন্যায়ের মুখোমুখি হলে আমাদের ভূমিকা ঠিক কী হবে।